আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে আমরা এসএসসি রসায়নের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। এর আগে আমরা জারণ বিজারণ বিক্রিয়া এবং নন রিডক্স বিক্রিয়া নিয়ে আলোচনা করেছি। এই রিডক্স ও নন রিডক্সের বাইরে বেশ কিছু বিক্রিয়া রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। যেমন আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস বিক্রিয়া, যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক হিসেবে পানি অন্য কোনো যৌগের সাথে বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করে তাকে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বলে। এই বিক্রিয়ায় মূলত প্রথমে পানি বিয়োজিত হবে। পানি বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন অর্থাৎ প্রোটন এবং হাইড্রক্সিল আয়ন তৈরি করবে। যেমন H2O ফার্স্টে বিয়োজিত হয়ে কি করবে? প্রোটন তৈরি করবে এবং হাইড্রক্সিল আয়ন তৈরি করবে। এটা হচ্ছে প্রোটন, এটা হচ্ছে হাইড্রক্সিল আয়ন। এই প্রোটন কি করবে? অপর বিক্রিয়কের ঋণাত্মক অংশকে ঋণাত্মক অংশের সাথে যুক্ত হবে এবং এই হাইড্রক্সিল আয়ন বিক্রিয়কের ধনাত্মক অংশের সাথে যুক্ত হবে। এখন ধনাত্মক ও ঋণাত্মক অংশ আমরা কিভাবে বুঝবো? যেটির তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে সেটি হবে ঋণাত্মক অংশ, আর যেটির তড়িৎ ঋণাত্মকতা কম হবে সেটি হবে ধনাত্মক অংশ। যেমন এখানে সিলিকন টেট্রাক্লোরাইডের সাথে পানি আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়ায় সিলিকন টেট্রাহাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করেছে। এখানে সিলিকন ও ক্লোরিনের ভেতরে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, কারণ এরা একই পর্যায়ের সবচেয়ে বাম দিকে ক্লোরিন, তাই ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, সিলিকনের তড়িৎ ঋণাত্মকতার মান কম। যার কারণে কি পানি বিয়োজিত হয়ে যে প্রোটন এবং হাইড্রক্সিল আয়ন তৈরি করে, অর্থাৎ H+ ক্লোরিনকে আক্রমণ করে, অর্থাৎ ক্লোরিনের সাথে যুক্ত হয়, কারণ ক্লোরিন এক্ষেত্রে ঋণাত্মক, আর হাইড্রক্সিল আয়ন কি ধনাত্মক সিলিকনের সাথে যুক্ত হয়ে সিলিকন টেট্রাহাইড্রোক্সাইড উৎপন্ন করে। যেহেতু সিলিকনের যোজনী 4, সুতরাং সিলিকন কি এখানে 4টি ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, তার মানে 4টি হাইড্রক্সিল আয়নের সাথে যুক্ত হবে। পরে এই সংখ্যা দ্বারা গুণ করে দিয়ে বিক্রিয়াটি সমতা করা হয়েছে। একইভাবে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের আর্দ্র বিশ্লেষণে অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হয়। যদি কোনো একটি উৎপাদ অদক্ষিপ্ত হয় তাহলে এই বিক্রিয়াকে আবার অদক্ষেপ বিক্রিয়া বলা যায়। যেমন এখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কি অদক্ষিপ্ত হয়েছে, যার কারণে এটি একই সাথে আর্দ্র বিশ্লেষণ আবার অদক্ষেপণ বিক্রিয়াও। এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডে অ্যালুমিনিয়ামের তড়িৎ ঋণাত্মকতা কম, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, যার কারণে পানি আর্দ্র বিশ্লেষিত হয়ে এর ধনাত্মক অংশ অর্থাৎ প্রোটন কি করেছে? ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে এবং ঋণাত্মক অংশ হাইড্রক্সিল আয়ন অ্যালুমিনিয়ামের সাথে যুক্ত হয়ে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করেছে। পানি যোজন বা হাইড্রেশন বিক্রিয়া, যে রাসায়নিক বিক্রিয়ায় আয়নিক লবণ বলতে একটি ক্যাটায়ন ও অ্যানায়ন বা যে কোনো ঋণাত্মক বা ধনাত্মক যৌগমূলক যুক্ত হয়ে যে যৌগ তৈরি করে সেটি মূলত আয়নিক লবণ। পানির সাথে যুক্ত হয়ে তার কি হাইড্রেটেড সল্ট বা হাইড্রেটেড লবণ উৎপন্ন করে, তাকে পানি যোজন বিক্রিয়া বলে। যেমন কপার সালফেটে কপার 2+ SO4 কি 2- অর্থাৎ ধনাত্মক ও ঋণাত্মক। কপার সালফেটে কপার 2+, সালফেটে 2-, এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে এটি কি আয়নিক যৌগ কপার সালফেট, যার সাথে 5 অণু পানি যুক্ত হয়ে কি করেছে? পেন্টাহাইড্রেট কপার সালফেট। যদি 1 অণু পানি থাকে সেই ক্ষেত্রে মনোহাইড্রেট কপার সালফেট, 2 অণু থাকলে ডাইহাইড্রেট কপার সালফেট, 3 অণু থাকলে টেট্রাহাইড্রেট কপার সালফেট, 4 থাকলে টেট্রা, 5 থাকলে পেন্টাহাইড্রেট, 6 থাকলে হেক্সাহাইড্রেট, 7 থাকলে হেপ্টাহাইড্রেট। যেমন ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে 6 অণু পানি যুক্ত হয়ে ক্যালসিয়াম হেক্সাহাইড্রেট ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন করেছে। একইভাবে জিঙ্ক সালফেটের সাথে 7 অণু পানি যুক্ত হয়ে হেপ্টাহাইড্রেট জিঙ্ক সালফেট উৎপন্ন করেছে। অর্থাৎ যত অণু পানি বা যত মোল পানি থাকবে সেই অনুযায়ী নাম হবে, শেষে শুধু আয়নিক যৌগটার নাম বসিয়ে দিলেই হবে। যেমন 1 থাকলে মনোহাইড্রেট, 2 থাকলে ডাইহাইড্রেট, 3 থাকলে ট্রাইহাইড্রেট লিখে তারপর যে আয়নিক যৌগ তার নাম শুধু বসিয়ে দিতে হবে। এই ক্ষেত্রে পানি কিন্তু আর্দ্র বিশ্লেষণ ঘটেনি, পানি যুক্ত হয়েছে সরাসরি উক্ত যৌগের সাথে। সমানুকরণ বিক্রিয়া, একটি সমাণু থেকে অপর একটি সমাণু তৈরির প্রক্রিয়াকে সমানুকরণ বিক্রিয়া বলে। যদি দুটি যৌগের আণবিক সংকেত এক হয় কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হয় তবে তাদেরকে পরস্পরের সমাণু বলে। যেমন অ্যামোনিয়াম সায়ানেটে নাইট্রোজেন আছে 2টি, হাইড্রোজেন আছে 4টি, কার্বন আছে 1টি, অক্সিজেন আছে 1টি। একইভাবে
ইউরিয়াতেও নাইট্রোজেন আছে 2টি, হাইড্রোজেন আছে 4টি এবং অক্সিজেন আছে কি 1টি, অর্থাৎ এদের যে আণবিক সংকেত সেটি কিন্তু একই হবে N2H4CO, কিন্তু এদের গাঠনিক সংকেত ভিন্ন। অ্যামোনিয়াম সায়ানেট এটি মূলত আয়নিক যৌগ। এখানে অ্যামোনিয়াম আয়ন এবং সায়ানেট আয়ন পরস্পরের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়াম সায়ানেট তৈরি করে। অপরদিকে ইউরিয়াতে একটি কার্বনিল মূলক, দুটি অ্যামিন মূলক, NH2 এটি হচ্ছে অ্যামিন মূলক, আর CO এটি হচ্ছে কার্বনিল মূলক। দুটি অ্যামিন মূলক একটি কার্বনিল মূলকের সাথে যুক্ত হয়েছে সমযোজী যৌগ, অর্থাৎ এদের আণবিক সংকেত এক হলেও গাঠনিক সংকেত ভিন্ন, যার কারণে এরা পরস্পরের সমানও। আর অ্যামোনিয়াম সায়ানেট সলিউশনকে যদি তাপ দেওয়া হয় সেই ক্ষেত্রে ইউরিয়া উৎপন্ন হয়, আর যে প্রক্রিয়া এটি উৎপন্ন হয় তাকে বলা হয় সমানুকরণ বিক্রিয়া। এরপর আছে পলিমারকরণ বিক্রিয়া, যে রাসায়নিক বিক্রিয়ায় একই বা একাধিক যৌগের ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বৃহদাকার অণু গঠন করে তাকে পলিমারকরণ বিক্রিয়া বলে। ক্ষুদ্র ক্ষুদ্র অণুকে মনোমার বলে এবং বৃহদাকার অণুটিকে পলিমার বলে। যেমন ইথিনের, এন বলতে এখানে অসংখ্য অণুর সংখ্যা বোঝানো হয়েছে। ইথিনের অসংখ্য অণুকে 1200 ATM চাপে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন প্রভাবকের উপস্থিতিতে ইথিনের অসংখ্য অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে পলিথিন উৎপন্ন করে। তখন আর এই দ্বিবন্ধন থাকবে না, যেটি 11 অধ্যায়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।